আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে 18 জানুয়ারি কক্সবাজারে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি পেকুয়ার শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। এর আগে 11 জানুয়ারি বগুড়া এবং 12 জানুয়ারি রংপুর সফরের কর্মসূচি রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নিখোঁজ 8 শহীদের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে স্বজনরা প্রিয়জনের কবর খুঁজে পান। অজ্ঞাত পরিচয়ে দাফন হওয়া 114 জন মরদেহ থেকে ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। শনাক্তকারীদের মধ্যে যাত্রাবাড়ি, উত্তরা ও বাড্ডায় নিহত ব্যক্তিরা রয়েছেন। জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির সঙ্গে ন্যায় বিচার হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, পুরো ঘটনায় বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন সামনে রেখে গণঅভ্যুত্থানের নেতাদের চরিত্র হননের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সুরভি পরে 4 সপ্তাহের জামিন পান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট জালিয়াতির সঙ্গে জড়িত 10টি সংঘবদ্ধ চক্র শনাক্ত হয়েছে। ভুয়া যাত্রী তথ্য ও একাধিকবার টিকিট হাতবদলের মাধ্যমে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবসায় স্থগিত মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের আইটি দুর্বলতার সুযোগে কিছু ট্রাভেল এজেন্ট এই জালিয়াতি চালায়। দেশ জুড়ে এলপিজি গ্যাসের বাজারে তীব্র সংকট ও দাম বৃদ্ধি দেখা দিয়েছে। 12 কেজির সিলিন্ডার 2100 থেকে 2400 টাকা বিক্রি হচ্ছে। সরকার নির্ধারিত দাম 1306 টাকা হলেও তা মানা হচ্ছে না। ভোক্তারা কৃত্রিম সংকট তৈরির অভিযোগ করছেন। নরসিংদীর পলাশে মণি চক্রবর্তী নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। চরসিন্দুর বাজার এলাকায় রাত 9টার দিকে হামলার ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকবে না। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। আম্বরখানা ও লাক্কাতুড়া ফিডারের আওতাধীন এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হবে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ পুনরায় চালু করা হবে। চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে। আজ সেখানে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। দেশের 10 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 10 থেকে 11 জানুয়ারির পর তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে 26টি দেশ ও 7টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। মোট 83 জন বিদেশি পর্যবেক্ষক আসবেন বলে জানানো হয়েছে। 17 জানুয়ারির মধ্যে আমন্ত্রণ নিশ্চিত করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। পর্যবেক্ষকদের সব খরচ বহন করবে নির্বাচন কমিশন। ঝিনাইদহ 4 আসনে বিএনপির 2 প্রার্থীর বৈধতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দলীয় প্রার্থী রাশেদ খানের বিপক্ষে স্বতন্ত্র হিসেবে লড়ছেন সাইফুল ইসলাম ফিরোজ। এতে স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। এই আসন নিয়ে এলাকায় নানা জল্পনা কল্পনা চলছে। ত্রয়োদশ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া 723 প্রার্থীর মধ্যে 41 জন আপিল করেছেন। আপিলের প্রথম দিনে ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ আবেদন জমা পড়ে। 9 জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। সিইসি জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ এখনও সন্তোষজনক। ঢাকা 9 আসনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ডাক্তার তাসনিম জারা। তিনি বলেন, স্বল্প সময়ে বিপুল জনসমর্থন পেয়েছেন। আইনজীবীর দাবি, কারিগরি জটিলতার কারণে মনোনয়ন বাতিল হয়েছে। আপিলে জয়ী হয়ে নির্বাচনে ফিরবেন বলে আশাবাদী তারা। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন 12 জানুয়ারি ঢাকায় আসবেন। পরিচয়পত্র পেশের পর দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ত্রয়োদশ নির্বাচন পর্যবেক্ষণ তার অগ্রাধিকার হবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে কূটনৈতিক প্রস্তুতি চলছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে তোলা হয়েছে। মাদক, সশস্ত্র সহ 4টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। মাদুরো সব অভিযোগ অস্বীকার করেছেন। পরবর্তী শুনানি 7 মার্চ নির্ধারণ করা হয়েছে। মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলার উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের উপর অজ্ঞাত ড্রোন উঠতে দেখা যায়। নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে, এতে আতঙ্ক ছড়ায়। সরকার বলছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু আলোচনাযোগ্য রেড লাইন রয়েছে। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও পারমাণবিক স্থাপনার কঠোর নজরদারি দাবি রয়েছে। তিনি ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ইরানের চলমান বিক্ষোভে আন্দোলনরত জনগণের পাশে থাকার কথাও জানান তিনি। দক্ষিণ ইয়েমেনের হাজরামাউত ও আল মাহারা প্রদেশ পুনর্দখল করেছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। ইউএই সমর্থিত এসটিসির কাছ থেকে এসব এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। সরকার দাবি করেছে, হাজরামাউতের সব জেলা এখন তাদের দখলে। এতে সৌদি আরব ও ইউএইর মধ্যকার উত্তেজনা আরও প্রকাশ্যে এসেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েলের হলুদ রেখা অতিক্রম করে নতুন এলাকা দখল করছে। গত 24 ঘন্টায় 414 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার অর্ধেকের বেশি এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। জাপানের চুগোকু অঞ্চলে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল শিমানে প্রিফেকচারে। সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি।
মুস্তাফিজ ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশে আইপিএল সম্প্রচারও বন্ধ করা হয়েছে। বিসিসিআই এর সিদ্ধান্তে বাংলাদেশ অপমানিত বোধ করেছে বলে মন্তব্য করা হয়েছে। ভারতের নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ দল। বিসিবি আইসিসিকে ভেন্যু অন্য দেশে সরানোর অনুরোধ করেছে। বাংলাদেশের 4টি ম্যাচ ভারতে হওয়ার কথা ছিল। আইসিসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো আসেনি। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর জেরে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ ও ভারতে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের কংগ্রেস নেতা শশী থারুর সিদ্ধান্তটিকে অপ্রয়োজনীয় ও নিন্দনীয় বলেছেন। তিনি জানান, এই সিদ্ধান্তেই দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। মালদ্বীপে 4 জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। জুনে অনুষ্ঠিত টুর্নামেন্টটি মালদ্বীপ ফুটবলের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হবে। শ্রীলঙ্কা, নেপাল ও আমন্ত্রিত হয়েছে। শ্রীলঙ্কা অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাংলাদেশ অংশগ্রহণের বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে। অতিরিক্ত সময় সালাহর গোলে বেনিনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মিশর। শেষ 16 ম্যাচে তারা 3-1 ব্যবধানে জয় পায়। অন্য ম্যাচে ভিক্টর ওসিমেনের জোড়া গোলে মোজাম্বিককে 4-0 গোলে হারায় নাইজেরিয়া। দুই দলেই শেষ 8 নিশ্চিত করেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।